সারা বছর ধরে যে কোনো গ্রামে যে কোনো পুজো লেগেই থাকে। আর গ্রামের পাড়ার পুজোতে এই একটা বিষয় আমার একদম পছন্দ নয়। হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তগুলোকেই গুছিয়ে রাখতে। এপ্রিল মাসের 18 তারিখ আমাদের পাড়ার হরি পুজো ছিল। গ্রামের পুজোতে সব কিছু ভালো হলেও এই একটা বিষয় আমার একদম পছন্দ নয়, আর সেটা হলো সীমাহীনভাবে অসহ্যকর সাউন্ড দিয়ে ডিজে সহ বক্স বাজানো আর মাতাল হয়ে গ্রামের পুরুষদের মারামারি। যাই হোক, পুজোর দিন সারাটা দিন কোনোভাবে কেটে গেছে। পুজোর জন্য পাড়ায় উৎসাহ চোখে পড়েছিল দুপুর থেকে। পাড়ার দিদি, বোন, বৌদিরা ফুলের মালা কিনে কাকিমাদের ফ্রিজে রেখে গেছিল। মহাপ্রভুকে আনতে যাওয়ার জন্য সাজার প্রস্তুতি শুরু হলো বিকেল থেকে। পাশের বাড়ি দিদির মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দেওয়ার মাধ্যমে বিকেলবেলা ফুল দিয়ে চুল বাঁধার জন্য পুরো পাড়া উঠে এসেছিল আমাদের বাড়িতে। বড় হয়ে যাওয়ার পর থেকে পাড়ায় সেইভাবে কারোর বাড়িতেই যাওয়া হয় না। আমাদের বাড়িতেও খুব একটা কারোর যাতায়াত নেই। তবে কোনো এক উৎসবকে ঘিরে সবার সাথে সবার দেখা হওয়া, এখানেই তো উৎসবের সার্থকতা, তাই না? ওরা মূলত আমার বোনের কাছে এসেছিল চুল বাঁধতে, কেউ এসেছিল সাজতে। আমি ছাদে আম খেতে খেতে দেখছিলাম সবটা। দেখছিলাম মেয়েবেলার খুঁটিনাটি, দেখছিলাম কিছুটা সময়ের জন্য হলেও সংসারের দায়িত্ব থেকে বেরিয়ে এসে মুক্ত হওয়া ইচ্ছেদের, গল্পদের, হাসিদের। এই পর্ব চলল সন্ধ্যা পর্যন্ত। মন্দির কমিটি থেকে ততক্ষণে জোর কদমে অ্যানাউন্স চলছে, যারা যারা মহাপ্রভুকে আনতে যাবে তারা যেন তাড়াতাড়ি মন্দিরে পৌঁছয়। সবার শেষে আমি আর আমার বোন যাবো কি যাব না, এই দোটানায় থাকতে থাকতে আমি রেডি হয়ে গেছি, কিন্তু বোনের তখনও হয়নি। ততক্ষণে সবাই মহাপ্রভুকে আনতে চলেও গেছে। শেষ পর্যন্ত বোন আর আমার মধ্যে একটা ছোট বিষয় রাগারাগি হয়ে বোন গেল না, এবং আমি একাই পৌঁছলাম মহাপ্রভুর মন্দিরে। বাকিদের সাথে সেখানে দেখা হয়ে যায়। আমার না গেলেও হতো, তবে আমি কখনোই এর আগে আমাদের পাড়ার পুজোতে মহাপ্রভুকে আনতে যাইনি। এই পুজো এমনিতেই নতুন শুরু হয়েছে গত 3 বছর ধরে, এবং তখন আমি আমার মাস্টার্সের পড়াশোনার জন্য পশ্চিম মেদিনীপুরে থাকতাম। তাই এই ক্ষণস্থায়ী রাগ, ঝামেলা, অশান্তি এসবের জন্য সুযোগটাকে হাতছাড়া করতে চাইনি। তারপর খোল, করতাল, ব্যঞ্জ পার্টিদের বাজনা এবং পাড়ার মেয়েদের তালের সাথে তাল মিলিয়ে নাচের মাধ্যমে, আনন্দের মাধ্যমে মহাপ্রভুকে আনা হলো। মহাপ্রভুকে আনতে যাওয়ার পরের দিন ছিল হরি পুজো। পরপর 3 দিন মহাপ্রভু তার আলো ছড়িয়েছিলেন পুরো পাড়ায়। পাড়ায় পাড়ায় আলোর সমারোহ, মাইকের শব্দ, মন্দিরে পুজোর ব্যস্ততা, কমিটির তদারকি, কীর্তন গান আর ভোগ রান্না। মহাপ্রভুর উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল। আর এক পাশে জোর কদমে চলছিল আগামীকালের সকালের জন্য অন্নভোগের প্রস্তুতি। 3টা বড় বড় উনুন খোঁড়া হয়েছিল। মেয়েরা সারি বেঁধে বসে গেছিল সবজি কাটতে। কাজ চলেছে ভোর রাত পর্যন্ত। সবার মধ্যে ভোগের বিতরণ হওয়ার পরে হাঁড়িতে বেঁচে যাওয়া ভোগটুকু বাড়িতে আনা হয়েছিল। যেহেতু এটা পারিবারিক ভোগ, তাই বেশি চাইলেও দেওয়া সম্ভব হয়নি। সবাই স্বাদের প্রশংসা করেছে। এখানে সবটাই বিশ্বাস এবং ভক্তির জোর, কারণ অনেক সময় ঠাকুর ভোগও মুখে রোচে না। ঠাকুর প্রণাম করে ফুচকা খেয়ে বাড়ি এসে পাড়ায় মার সাথে খিচুড়ি দিতে গিয়ে পাশের বাড়ির কাকিমা লুচি আর আলু মটরের তরকারি খেতে দিল। আজকাল না বলি না, আর খেয়ে নি। পরের দিন ছিল সোমবার। মহাদেবকে পুজো করে দুপুর নাগাদ গেছিলাম মন্দিরের দিকে। ততক্ষণে অন্নভোগ দেওয়াও শুরু হয়ে গেছে। আশেপাশের প্রচুর মানুষ এসেছিলেন অন্নভোগ খেতে। আয়োজন রাজকীয় ছিল না। ভাত, আলু ভাজা, ডাল, শাকের তরকারি, আলুর ঝোল, চাটনি, আর এখানেই এসে হাত ধরে ভক্তি। রাজকীয় আয়োজনেও যেখানে অনেক সময় মন ভরে না, সেখানে এই সামান্য আয়োজনেও কয়েক হাজার মানুষ খেয়ে গেছেন তুষ্ট মনে। তাঁর আশীর্বাদে অন্নভোগও হয়েছিল মারাত্মক সুস্বাদু। তবে দুঃখের বিষয়, শেষ পর্যন্ত যারা কাজ করছিলেন সকাল থেকে, তাদের জন্যই পর্যাপ্ত ভাত তরকারি ছিল না। এক পাশে দেওয়া হচ্ছিল অন্নভোগ, আর এক পাশে চলছিল পসরা গান। এই পালা গানের এক আকর্ষণীয় দৃশ্য হলো নৌকা বিহার। রাধারানী আর কৃষ্ণ যখন পালা গানে এলেন, তখন মানুষ হাত জোড় করে গোবিন্দ আর রাধারানীর উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। এখানে ভাবাই যায়, রাধারানী আর কৃষ্ণ তো এখানে আসলে মানুষের ছদ্মবেশ। তবে কথায় আছে, মানুষের মাঝেই স্বর্গ নরক, কে বলে তা বহুদূর। বিশ্বাস করলেই সে আছে, অবিশ্বাসে নেই। খাওয়ার শেষে হাতে একটা জীবন ঠান্ডা আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম। পরিবেশ তখন ঠান্ডা হাওয়া ঢেলে দিচ্ছে। ব্যাস, রাজকীয় আবেশে কাটিয়ে দেওয়া এই 3 দিনকে তুলে রাখলাম এভাবেই। এখন এতটুকুই, কারণ স্ক্রিপ্টে আজকে আর কিছু লেখা নেই। শেষে সবার ভালো হোক,